তাহলে আমরা শুরু করছি। শুরুতে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাই যে আমাদের ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসে। ওকে, সম্ভবত তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ। Yes, sir. আচ্ছা, ওকে। আর বরাবরই আমি অফলাইনে ক্লাসে যেরকম রেসপন্স করা পছন্দ করি, তোমরাও সেভাবে রেসপন্স করবে, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আছো এবং বুঝতে পারছো। তো ওকে, একটু 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 ওয়েট করো। ডেফিনিশনস অফ এআই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা রেগুলার ক্লাসের মধ্যে ডেফিনেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনার মধ্যে ডেফিনেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ইয়েগুলো যে এখানে যে স্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা আলোচনা করেছি সো ফার আই রিকল ইট। ওকে, তোমাদের কি সেটা মনে পড়ে যে আমরা এগুলো আলোচনা করেছি? জি স্যার, মনে পড়ে, জি কিন্তু স্যার। অনেক কথা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, সেজন্য ভুলে যাওয়ার কারণে আমরা সংক্ষেপে একটু রিভিউ করব। আর যারা আমাদের গেস্ট পার্টিসিপেন্ট আছেন, তোমাদের হয়তো এটা মানে ভালো লাগবে যে আমার ক্লাসগুলোতে সেই আমাদের এই যে চন্দাকে আমরা পাইলাম, সঙ্গীতা চন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। আর এখানে ফিলোসফি সাবজেক্টের নয়, অন্য ইউনিভার্সিটির টিচার, ইঞ্জিনিয়ার, এরকম লোকজনও কেউ কেউ আছেন, ইন্টারেস্টেড কিছু পার্টিসিপেন্ট আছেন আর কি। তো তারাও আমাদের বিষয়গুলো খেয়াল করবেন, আর তোমাদের জন্য একটা রিভিউ হবে। আর আমি যখন কারোর সাথে কথা বলবো, তিনি শুধু মাইক্রোফোনটা অন করবেন, না হলে আমাদের এখানে একটা নয়েজ হয়ে যাবে। এই মুহূর্তে একটা মাইক্রোফোন অন আছে, হ্যাঁ, না এখন অফ হয়েছে, রাইট। তো সৌরভ, এটা খুব শার্পলি খেয়াল রাখবে আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেকের অনেক সময় ভুলেও অন হয়ে যায়। আর মাহফুজ, বলতো যে আমরা এই ডেফিনিশনস অফ এআই এই আলোচনাগুলো করার পরে এখানে যে ফাউন্ডেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে বিষয়গুলো, সেগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম না? জি স্যার, আমরা ফিলোসফি এবং ম্যাথমেটিক্স পড়েছিলাম, তারপর ইকোনমিক্সটা আপনি পড়িয়েছিলেন একদম। ও আচ্ছা আচ্ছা, সেটাও তাহলে অনেকখানি অগ্রসর হয়েছে। আচ্ছা, তাহলে আমি আজকে একদম শুরু থেকে জি শুরু স্যার। করে সংক্ষেপে আগাবো। হ্যাঁ, আচ্ছা, ওয়েল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে আমরা আলোচনাটা করি, এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনা সেটা না, বরং আমরা আলোচনা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিলোসফিক্যাল আসপেক্ট সেটা। ওকে, তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ফিলোসফির যে মেইন ব্রাঞ্চগুলো আছে, এই সবগুলোরই কিন্তু সিরিয়াস আলোচনা আছে। এখানে মেটাফিজিক্সের আলোচনা আছে, এখানে এপিস্টেমোলজির আলোচনা আছে, এখানে এথিক্সের আলোচনা আছে, এখানে লজিকের আলোচনা আছে। ফিলোসফির যে কোর ব্রাঞ্চগুলো, এগুলো সবগুলোর আলোচনা এখানের মধ্যে আছে। আর এখানে আমার লেকচার হ্যান্ডআউটের মধ্যে বিস্তারিত যে কথাগুলো আছে, সেগুলোতে আমি এখন টাচ করছি না, এই জন্য যে যেহেতু এটা আমাদের রিভিউ, জাস্ট আমরা স্মরণ করাই দিচ্ছি, মূল কথাটা বলে দিয়ে। ওকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইয়া দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়, এই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে দুইটা বিষয়কে এখানের মধ্যে গুরুত্ব দেওয়া হয়। একটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ রিজনিং, আরটা হলো বিহেভিয়ার। এই দুটাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়। গুরুত্ব দিয়ে চার ধরনের ডেফিনেশন দেওয়া হয়। আমরা স্টুয়ার্ট রাসেলের যে বইটা থেকে এই কন্টেন্টগুলো নিয়েছি, সেগুলোর মধ্যে সেটা আছে।
স্টুয়ার্ট রাসেল একজন খুব নামকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রফেসর। ওনার ভিডিও বক্তব্য আমি দেখেছি অনেক, ওনার সাথে আমি পরিচিত সেভাবে অনলাইনে। তো ওনার বইয়ের শুরুর দিকে এবং শেষের দিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বইগুলো সাধারণত শুরুর দিকে এবং শেষের দিকে যে কন্টেন্টগুলো থাকে সেগুলোতে ফিলোসফিক্যাল আসপেক্টগুলো সাধারণত টাচ করা হয়। আমরা সেই বিষয়গুলোকে নিয়ে কন্টেন্ট তৈরি করেছি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন এই যে এআই ইন্টেলিজেন্সের কথা বলি, আসলে আমরা বুঝাই নলেজকে। যদিও এখানে বলা হয় ইন্টেলিজেন্স, নলেজ এবং ইন্টেলিজেন্স এক জিনিস না। ইন্টেলিজেন্স হচ্ছে নলেজের একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট, মানে প্রায়োগিক ব্যবহার। আমরা যখন জ্ঞানটাকে যখন ব্যবহার করি তখন সেটাকে আমরা বুদ্ধি হিসেবে বলি। ওকে, তাহলে এই রিজনিং এবং বিহেভিয়ার এই দুই ধরনের ডেফিনেশনের মধ্যে এক ধরনের ডেফিনেশনের মধ্যে একটা হচ্ছে যে মানে হিউম্যান সেন্টার্ড, এটা মানুষকে কেন্দ্র করে, আরটা হচ্ছে যে রেশনালিটি সেন্টার্ড। তো রেশনালিটি সেন্টার্ড যেটা, সেটার মধ্যে যে এম্পিরিক্যাল সায়েন্সগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টোটাল আলোচনাতে মনে রাখতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টোটাল আলোচনাতে আমাদের মনে রাখতে হবে আসলে আমরা কি করতে চাচ্ছি। যেমন ফিলোসফি অফ মাইন্ডের আলোচনাতে আমরা বলেছি যে টোটাল আলোচনা, সমস্ত বইয়ের মধ্যে পুরোটা আলোচনা হলো যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ডাজ মাইন্ড এক্সিস্ট? মাইন্ড যদি এক্সিস্ট করে তাহলে ম্যাটেরিয়ালিজম ইজ ফলস, আর ইফ ম্যাটেরিয়ালিজম ইজ রাইট দেন মাইন্ড ডাজ নট এক্সিস্ট। এই একটা প্রশ্নকে মানে উত্তর দেওয়ার জন্য ফিলোসফি অফ মাইন্ড। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিলোসফিক্যাল আসপেক্ট, এই আলোচনার মধ্যে প্রশ্ন মূলত একটাই, সেটা হচ্ছে মানুষ ন্যাচারালি যেভাবে বুদ্ধিসম্পন্ন, তার যে নলেজ আছে, সেই নলেজটা সে কোনো আর্টিফিশিয়াল ম্যানমেড কোনো এন্টিটি, নন ন্যাচারাল কোনো এন্টিটি মানুষের সমান বা মানুষের মতো হতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ইন্টেলিজেন্ট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমরা জানো যে আমরা যখন কোনো কিছুকে বলি যে এটা হয়েছে বা এটা হয় নাই বা এটা উত্তরে বা এটা দক্ষিণে, আমরা যখন কোনো কিছু সম্বন্ধে কোনো কিছু বলি, এই বলার ক্ষেত্রে যেটা সম্বন্ধে আমরা একটা মন্তব্য পাস করলাম, সেই বিষয়টা সঠিক হয়েছে কি ভুল হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা ওই বিষয়টাকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পেরেছি কিনা। ওকে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সাথে লাগোয়া পাহাড় আছে। হ্যাঁ, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন নাই তারা হয়তো জানেন, একদম একদম বিল্ডিং এর সাথে লাগানোই পাহাড়, অনেক উঁচু পাহাড়। তো এই পাহাড়টা কোন দিকে? কেউ একজন? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, তাহলে আমাদের আমাদের আর্টস ফ্যাকাল্টি বিল্ডিং এর সাথে লাগোয়া পাহাড়টা এটা কোন দিকে? পেছনে। পেছনে না, উত্তর আমরা কি আচ্ছা একজনের সাথে কথা বলি, একজন আচ্ছা, তৃষা হক তুমি থাকো। ওকে, হ্যালো, তোমার কি সাউন্ড? আচ্ছা, সাউন্ড ডিস্টার্ব করছে। তৃষা হক, তোমার সাউন্ড তুমি অফ করে দাও। হ্যাঁ, সজীব বলো। সজীব? জি স্যার। আচ্ছা, আমরা আর্টস ফ্যাকাল্টির সাথে লাগোয়া পাহাড়টা উত্তর দিকে, এম আই রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কোন দিকে আর্টস ফ্যাকাল্টির সাথে লাগোয়া পাহাড়? তুমি বললা উত্তর। ওকে, জি স্যার। এখন উত্তর বলতে কোন দিক বোঝায় সেটা নিয়ে যদি আমাদের মধ্যে ঝামেলা থাকে, কারণ কেউ যখন পূর্বমুখী হয়ে বসবে তার বাম দিকে হচ্ছে উত্তর, আর কেউ যখন
পশ্চিমমুখী হয়ে বসবে তখন তার ডান পাশে হবে উত্তর, তাই না? Yes, sir. আচ্ছা, আবার উত্তর বলতে আমরা কি উত্তর দিক বুঝাচ্ছি, নাকি উত্তর বলতে আমরা আনসার বুঝাচ্ছি? মানে বাংলা উত্তর শব্দটা তো ইংরেজি হতে পারে নর্থ, তাই না? Yes. উত্তর হতে পারে আনসার, উত্তর হতে পারে যে ওই যে এটা মানে বলে না হেগেল উত্তর দর্শন, তাই না? উত্তর মানে হলো যে পোস্ট, তাই না? এমন হতে পারে। তাহলে আমরা যখন কোনো কিছু সম্বন্ধে কোনো কিছু বলবো তখন সেই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার থাকতে হবে, অ্যাটলিস্ট আমরা এগ্রি হইতে হবে যে আমরা এটাকে এভাবে বুঝাচ্ছি। Yes, sir. তা যদি না হয় তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমরা যা কিছু বলি সেটা আলটিমেটলি ট্রু হয়েছে ফলস হয়েছে সেটা কিন্তু নির্ণয় করা যাবে না। তাহলে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝাবো সেটা কি হিসেবে বোঝাচ্ছি? সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যান, মানুষের মতো চিন্তা করে। অথবা আমরা বলতে পারি যে এমন সিস্টেম যেটা রেশনালি চিন্তা করে। অথবা আমরা বলতে পারি সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যান, যে মানুষের মতো সে মতো কাজ করে, act করে। আচরণ করে। ওকে, আমরা এটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে সিস্টেমস দ্যাট অ্যাক্ট রেশনালি। Rationally. তাহলে মানুষের মতো চিন্তা করে, আরটা হলো যে রেশনালি চিন্তা করে, মানুষের মতো আচরণ করে, রেশনালি আচরণ করে। এই চার ধরনের সংজ্ঞা কিন্তু মানে দেখতে কাছাকাছি মনে হলো, আসলে কিন্তু এক না। হ্যাঁ, যখন আমরা কথার কথা এরকম একটা আঁকবো, তাহলে এখানে এই যে এখানে সামান্য কিছু বেশ কম আমাদের কিন্তু উপরে গিয়ে অনেকটুকু বেশ কম তৈরি করবে, তাই না? একটা বিগ ডিফারেন্স তৈরি করবে। তো সেই হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি সেগুলো নিয়ে এখানের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং বরাবরের মতোই এখানে কোনো সলিউশন দেওয়া হয় না, বিকজ ফিলোসফির বিষয়গুলো তো ফিলোসফির কাজটা তো সলিউশন দেওয়া না। ফিলোসফির কাজ হলো কি? হ্যাঁ, ফিলোসফির কাজ কি? হ্যাঁ, বলো তো কেউ একজন। কতগুলো প্রশ্ন way তৈরি করা। করা। হ্যাঁ, একজন। আচ্ছা, আমি ওই যে আমাদের সঙ্গীতার কথাটা শুনতে চাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করা। আচ্ছা, প্রশ্ন করার পরে যে সম্ভাব্য উত্তরগুলো হতে পারে হ্যাঁ, সেগুলো কি ফিলোসফি বলবে না? আহ, উত্তর দিয়ে দিলে একটা পয়েন্ট আউট করা হয়ে যাচ্ছে এক্ষেত্রে। আমার মনে হয় শুধু প্রশ্ন হ্যাঁ, right. এখানে একটা করাতে। জিনিস হলো সঙ্গীতা, হ্যাঁ, উত্তর একটা দিয়ে দিবে না, বরঞ্চ উত্তর সমষ্টি, যতগুলো উত্তর হতে পারে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবগুলো একদম উত্তরেই দিবে, এবং প্রত্যেকটা উত্তরের সুবিধা অসুবিধা বলে দিবে। একদম, হ্যাঁ। রাইট, আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসলে এই কোন ধরনের সংজ্ঞাটা সঠিক হবে সেটা আমরা নিজেরাই ঠিক করব। আচ্ছা, তো এই এই অ্যাক্টিং হিউম্যানলি যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এখানে টিউরিং টেস্টের কথা বলা হয়েছে। টিউরিং টেস্ট হচ্ছে অ্যালান টিউরিং একটা এক্সপেরিমেন্টের থট এক্সপেরিমেন্টের কথা বলেছেন, যে আইকিউ টেস্ট করা হচ্ছে প্রশ্ন টাইপ করে আইকিউ প্রশ্ন করা হচ্ছে, এবং দুই পাশে দুইজন বসে আছে, কিন্তু উত্তরদাতাদেরকে প্রশ্নকর্তা দেখতে পাচ্ছেন না, এবং উত্তরদাতারাও প্রশ্নকর্তাকে দেখতে পাচ্ছেন না। এইভাবে আইকিউ টেস্ট করে যখন একটা মানে আইকিউ লেভেল ঠিক করা হলো দুজন উত্তরদাতার মধ্যে, দেখা গেল একজন উত্তরদাতা আসলে হচ্ছে একটা রোবট। তাহলে একটা রোবট যদি মানুষের মতো প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সেই রোবটটাকে আমরা কি মানুষের সমতুল্য মনে করব? কিন্তু যদিও তার কাজটা কিন্তু মানুষের মতো, যে অ্যাক্টিং হিউম্যানলি, মানুষের মতো সে আচরণ করছে। তো 1950 সালে যখন উনি এই থট এক্সপেরিমেন্টের কথাটা বলেন, তখন তো কম্পিউটার সেভাবে ডেভেলপ করে নাই। সেজন্য একটা কম্পিউটার বা একটা রোবট এই ধরনের প্রশ্ন উত্তর দিতে পারার জন্য সেটার কি কি ক্যাপাসিটি থাকা উচিত এখানে বলা হয়েছে: ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ক্যাপাসিটি, নলেজ রিপ্রেজেন্টেশন ক্যাপাসিটি, অটোমেটেড রিজনিং, মেশিন লার্নিং। আচ্ছা, এরপরে টোটাল টিউরিং টেস্ট, এই যে এখন আমরা লিখছি, কিন্তু ভয়েস কমান্ডটা এখন আস্তে আস্তে চালু হচ্ছে, ভবিষ্যতে ভয়েস কমান্ডটা আরো ভালোভাবে চালু হয়ে যাবে, তখন আর কেউ লিখবে না। তো তখন যখন কেউ লিখবে না, তখন কম্পিউটারগুলার এক ধরনের ভিশন তৈরি হবে, আমাদের যেমন আমরা চোখে দেখি সেরকম তৈরি হবে। তাহলে একটা টিউরিং টেস্ট পার হওয়ার মতো একটা কম্পিউটার এখনো তৈরি হয় না, হয়তো ভবিষ্যতে হতে পারে। তাহলে একটা কম্পিউটার যদি মানুষের আইকিউ টেস্ট করার জন্য যতগুলো
প্রশ্ন আছে সেগুলো যদি সে উত্তর দিতে পারে, তাহলে কেন তাকে আমরা মানে আমাদের মানুষ হিসেবে গণ্য করব না? আমাদের মতো সে যদি দেখতে নাও হয় তাতে কিছু আসে যায় না। আবার আমরা এটাও জানি যে অদূর ভবিষ্যতে বায়োলজিক্যাল সায়েন্সের এমন ডেভেলপমেন্ট হবে যে মানে একেবারে দেখতে হুবহু মানুষের মতো, এমনকি ভিতরে রক্ত, স্নায়ুতন্ত্র এগুলো কাজ করে, তেমন ধরনের কম্পিউটার হয়তো বানানো সম্ভব হতে পারে। তাহলে সেগুলোকে আমরা কি আমাদের সমতুল্য গণ্য করব? দিস ইজ এ কোয়েশ্চেন। ওকে, এরপর আসে যে থিঙ্কিং হিউম্যানলি। জি স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার কোয়েশ্চেনটা হলো স্যার, রোবটের মধ্যে যদি এই সবকিছুই থাকে কিন্তু মানুষের মধ্যে যে অনুভব করার ক্যাপাসিটি আছে, কিন্তু রোবটের মধ্যে কি এই ক্যাপাসিটি থাকবে? মানুষের মধ্যে তুমি রোকন মনে হয়। জি স্যার। আচ্ছা, তুমি কি অনুভব করছো এই মুহূর্তে? জি স্যার। আহা, তুমি কিছু অনুভব করতেছো কিনা, ফিল করছো কিনা? জি করতেছি স্যার। আচ্ছা, কি ফিল করছো এটা বলার দরকার নাই। জি স্যার। তুমি যে ফিল করছো এটা আমি কেন বিশ্বাস করব? আমি তো তোমারটা ফিল করছি না। করছি? জি স্যার। আচ্ছা, আমি তো কিছু না কিছু ফিল করছি। আমি যা ফিল করছি তুমি কি তা ফিল করছো? না স্যার। তাহলে তুমি কেমনে জানো যে আমি ফিল করছি? কারণ স্যার আপনার এই কথাবার্তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে আপনি ফিল করছেন। তাহলে ওরকম কথাবার্তা যদি একটা কম্পিউটার বলতে পারে, তাহলে কম্পিউটারটাকে আমি কেন তার প্রতি বিদ্বেষ প্রবণ হয়ে বলবো যে না, যদিও তার কাজটা সঠিক হয়েছে কিন্তু তাকে আমি স্বীকৃতি দেব না? কেন আমি এটা করব? জি স্যার। আচ্ছা, এখানে যে হাত তুলছো অদিতি, সম্ভবত তুমি বলো কি বলতে চেয়েছিলে। মাইক্রোফোন অন করে কথা বলো। আচ্ছা, কেউ কথা বলতে চাইলে মাইক্রোফোন অন করে কথা বলো, কারণ পার্টিসিপেন্ট অনেক বেশি হলে সবাই কথা বলতে চাইলে তখন হ্যান্ড রেজের একটা সিস্টেম এখানে আছে, কিন্তু আমাদের এখানে এটা কাজে লাগবে না। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে থিঙ্কিং হিউম্যানলি, দ্য কগনিটিভ মডেলিং অ্যাপ্রোচ। আচ্ছা, এখন রোকন কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। তুমি যে ফিল করছো সেটা তুমি ইন্ট্রোস্পেকশন, এই যে এখানের মধ্যে দেখো, এই যে আমি আন্ডারলাইন করছি, ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে জানতে পারতেছো। ওকে, হ্যাঁ। কিন্তু তোমার ইন্ট্রোস্পেকশনে আমার অ্যাক্সেস নাই, আমার ইন্ট্রোস্পেকশনে তোমার অ্যাক্সেস নাই। তাহলে তুমি কিভাবে জানো যে আমি ফিল করি? আসলে তুমি ইনফারেন্স করো। ইনফারেন্স করে তুমি মানে একটা কিছু বলো, আমি একটা কিছু বলি, আমাদের পরস্পরের আচরণকে দেখে আমরা অনুমান করি যে আমাদের ভিতরে একটা ইনসাইড একটা মানে ফিলিং কাজ করে। তাহলে আলটিমেটলি তো তোমাকে তো দেখতে হবে যে কগনিটিভিটির যে ব্যাপারটা সেটা। তাহলে তুমি কিভাবে আমার সম্বন্ধে জানো? আমার আচরণের মাধ্যমেই তো জানো, নাকি? জি স্যার। জি স্যার। তাহলে একটা আর্টিফিশিয়াল সিস্টেম যদি সঠিক আচরণ করে, তার কাজটা কি তুমি সঠিক গণ্য করবা? অবশ্যই সঠিক গণ্য করব। তাহলে সে যদি মানুষের মতো আচরণ করে, টিউরিং টেস্টে যেটা আমরা বললাম, তাকে আমরা মানুষ গণ্য করব? স্যার মানুষ গণ্য করবে সেটা তো তার শুনো রোকন, তুমি যা বলতে পারো স্যার, মানুষ। ডেফিনেটলি তোমার চেয়ে গুগল সার্ভার অনেক বেশি কিছু বলতে পারবে, পারবে না? জি স্যার পারবে। আমার থেকে তো পারবে, তোমার থেকে তো পারবে, এটা আমি নিশ্চিত। তুমি আমাদের সবার চেয়ে বেশি পারবে। তাহলে গুগল সার্ভার কি আমাদের মতো একজন জ্ঞানী ব্যক্তি? না স্যার। কেন? কারণ আমরা তো মানুষ, আর ওরা তো ওটা তো আরে মেশিন। আমরা তো মানুষ, আমরা চিটাঙ্গা, আমরা অমুক, আমরা বাংলাদেশি, আমরা ভারতীয়, পাকিস্তানি। স্যার গুগল তো সার্ভার একটা সফটওয়্যার, এটা সফটওয়্যারের মাধ্যমে গুগল সার্ভার সফটওয়্যার, তোমার কে বলছে? গুগল সার্ভার সফটওয়্যার না, হার্ডওয়্যার সফটওয়্যার বোথ। যেমন আমাদের বডিটা হচ্ছে হার্ডওয়্যার, আমাদের মাইন্ডটা হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরাও তো মানে কম্পিউটার, এবং কম্পিউটারের কথা যখন আমরা আলোচনা করছি এই কোর্সের মধ্যে, কম্পিউটার বলতে তুমি আজকের কম্পিউটার বুঝলে হবে না। কোন দিনের কম্পিউটার? তাহলে আগের কম্পিউটারকে জানতে হবে তাহলে। হ্যাঁ, সেটা আগামী 50 বছর পরের কম্পিউটার না, 500 বছর পরের কম্পিউটার না, 5 লক্ষ কোটি বছর পরের কম্পিউটার কিরকম হবে। মানে ফিলোসফি যখন কোনো কিছু আলোচনা করে তখন কিন্তু ফিলোসফি ফিউচারকে ইনক্লুড করে। একটা কথা এপিস্টেমোলজির ক্লাসে আমি বলেছি যে নলেজ মাস্ট ইনক্লুড দ্য ফিউচার। ওকে,
মনে জি করো গতকালকে বৃষ্টি হয়েছে, গতকালকে বৃষ্টি হয়েছে, এই কথাটা কি আজকের জন্য সত্য না মিথ্যা? আজকের জন্য সত্য, আগামীকালের জন্য? এটা তো আগামীকালের জন্য এটা মিথ্যাও হতে পারে স্যার এটা। আহা, গতকালকে বৃষ্টি হয়েছে, এটা কি আগামীকাল মিথ্যা হয়ে যাবে? না স্যার, আগামীকালের জন্য মিথ্যা হবে না, না, না। কিন্তু আগামীকাল যদি না আরে হতে পারে, বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই জিনিসটা কত সালে গিয়ে মিথ্যা প্রমাণিত হবে? মিথ্যা স্যার প্রমাণিত হবে না। তাহলে যে কোনো সময়ের জন্য এটা সঠিক থাকবে, থাকবে না? জি হ্যাঁ, জি তাহলে আমরা যখন কোনো জ্ঞানের কথা বলি, সেই জ্ঞানের কথাটা কি শুধু আজকের জন্য সত্য, নাকি ফর অল টাইম টু কাম এটা সত্য? সব সময়ের জন্য সব সত্য থাকবে সময়ের এটা। জন্য সেটা সত্য, যেটা ঘটে যায়। আর যেটা ঘটবে সেটা তো ওপেন আছে, এখনো আমরা জানি না। ওকে, তাহলে এখন ভবিষ্যতে যখন মানুষের মতো কম্পিউটার বা বিজ্ঞানীরা বানায় ফেলবে, মানুষের সাথে কোনো ভেদাভেদ থাকবে না, কম্পিউটার প্রধানমন্ত্রী হবে, কম্পিউটারের সাথে মানুষের বিয়ে শাদী হবে, কম্পিউটারের থেকে সন্তানাদির জন্ম হবে, এরকম যদি হয়ে যায় তাহলে তো আলোচনাটাই মাঠে মারা গেল। কিন্তু ফিলসফির আর্গুমেন্ট ইউজ করার যে ক্যাপাসিটি, রিজনিং করার যে ক্যাপাসিটি, সেটাকে কাজে লাগিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করছি যে ভবিষ্যতে থট এক্সপেরিমেন্ট করে, যেমন টিউরিং টেস্ট একটা থট এক্সপেরিমেন্ট করে আমরা বোঝার চেষ্টা করছি যে ভবিষ্যতে কি হতে পারে এবং কি হলে হওয়ার যুক্তিটা কি, না হওয়ার যুক্তিটা কি, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ওকে, সো জি স্যার। মানুষের মতো যদি চিন্তা করে, তাহলে আমরা মানুষ কিরকম চিন্তা করে এরকম একটা কগনিটিভ মডেল তৈরি করতে পারি, এবং সেই মডেল মোতাবেক আমরা একটা কম্পিউটার তৈরি করার চেষ্টা করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা ডেফিনেশন হচ্ছে থিঙ্কিং রেশনালি। মানে রিজন দিয়ে চিন্তা করা, এই যে রেশনালি, যেমন লস অফ থট, এটা সিলোজিজমের কথা না, ন্যায়ানুমান, হ্যাঁ, লজিক্যাল। তাহলে মানুষ যেরকম লজিক্যাল চিন্তা করে, সেরকম লজিক্যাল যদি কেউ চিন্তা করে, কোন একটা এন্টিটি চিন্তা করে, তাহলে সেটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হবে। তাহলে ফোর্থ ওয়ান হচ্ছে যে অ্যাক্টিং রেশনালি। তাহলে আমরা যে ধরনের আচরণ করি আমরা মানুষেরা, সেটাকে আমরা রেশনাল বিহেভিয়ার বলি। তাহলে আমাদের রেশনাল বিহেভিয়ার যেরকম, কম্পিউটার যদি সেরকম আচরণ করতে পারে, তাহলে আমরা বলবো যে কম্পিউটার মানুষের মতো হয়েছে। মনে করো তোমাকে বাজারে পাঠানো হলো কিছু সবজি কেনার জন্য, তো যেই সবজিগুলো তোমাকে কিনতে বলা হয়েছে সেই সবজিগুলো নাই, তাহলে তুমি কি সবজি না কিনে চলে আসবা এই লকডাউনের সময়? তাহলে ঘরের মধ্যে রান্না হবে কি? তাহলে তুমি চিন্তা করবে যে এই সবজি যেহেতু পাওয়া যায় না, তাহলে ওই সবজিগুলো কিছু নিয়ে যাই। এই যে তুমি যে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে নিলা, একটা বেস্ট আউটকামকে মনে রেখে, এই যে এটা হচ্ছে তোমার রেশনালিটি। তাহলে আনসার্টেন সিচুয়েশনে মানুষ যে রেশনালিটি করে, সেরকম রেশনালিটি যদি কম্পিউটার করতে পারে, তাহলে কম্পিউটারকে আমরা ইন্টেলিজেন্ট বলবো, মানুষের মতো। ওকে, এরপরে আমরা আলোচনা করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে বিষয়টা গড়ে উঠছে, এটার পিছনে কন্ট্রিবিউশন কি কি। এই কন্ট্রিবিউশন আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কম্পিউটার সায়েন্সের যে বইগুলো থেকে আমরা আলোচনা করি, যেমন আমার এই কন্টেন্টগুলো যেখান থেকে নেওয়া হয়েছে, স্টুয়ার্ট রাসেলের যে বই, স্টুয়ার্ট রাসেল এবং পিটার নরভিক, সেইটা আমার সাইটের মধ্যে দেওয়া আছে। আমার সাইট, আমি তো ওইভাবে লিখতে পারি না, দর্শন.com, হ্যাঁ, লেখাটা হচ্ছে না, দর্শন.com। দর্শন.com এর মধ্যে গিয়ে তোমরা এই কন্টেন্টটা বের করে নিবা। এনিওয়ে, স্টুয়ার্ট রাসেলের বইটা, আর আরেকটা বই আছে জর্জ লুগারের, সেটাও আমরা সেখানের মধ্যে সফট কপি দিয়ে রেখেছি। এই বইগুলো যারা লিখেছেন তারা হচ্ছে কম্পিউটার সায়েন্সের লোক, যার কারণে তারা ফিলোসফিকে বুঝতে ভুল করেছে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাকগ্রাউন্ড হিসাবে যে বিষয়গুলো কাজ করে, সেই বিষয়গুলোর মধ্যে রাখছে ফিলোসফি একটা, তারপরে তোমরা এখানে দেখো ম্যাথমেটিক্স একটা, তারপরে আছে ইকোনমিক্স, নিউরোসায়েন্স, সাইকোলজি, লিঙ্গুইস্টিক্স, এরকম কিছু বিষয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের ভূমিকা রাখছে বলে তারা বলছে। কিন্তু আমরা জানি যে ফিলোসফির, এই যে আমি বললাম যে
চারটা মেইন ব্রাঞ্চ। ফিলসফির এই চারটা মেইন ব্রাঞ্চের পরে আর কি ফিলসফি আছে? কেউ একজন যদি আমাকে বলতে। মেটাফিজিক্স, মেটাফিজিক্স, লজিক, এথিক্স এবং এস্থেটিক্স এবং আপনার হচ্ছে স্যার এপিস্টেমোলজি। আচ্ছা, এগুলোর বাদে আর কি তোমাদের? কগনিটিভ সায়েন্স। কগনিটিভ সায়েন্স তো ফিলসফির বিষয় হবে, যেমন পলিটিক্যাল ফিলসফি, সোশ্যাল ফিলসফি, ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ, কথার কথা, হ্যাঁ, এই যে ফিলসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিলসফি অফ ম্যাথমেটিক্স হতে পারে না? জি স্যার, অবশ্যই। ফিলসফি অফ বায়োলজি হতে পারে না? নিশ্চয়ই। অবশ্যই। ফিলসফি অফ ফিজিক্স হতে পারে না? হ্যাঁ, হতে পারে। অবভিয়াসলি। তাহলে ফিলসফি, আচ্ছা ঠিক আছে, তোমাদের মাইক্রোফোন অফ করে দাও। তাহলে ফিলসফি হতে পারে না এমন কোনো কিছু জগতের মধ্যে নাই। হ্যাঁ, কারণ ফিলসফি হচ্ছে একটা অ্যাপ্রোচ। যে কোনো একটা কিছুকে যখন আমি থিওরিটিক্যালি দেখব, আর্গুমেন্ট দিয়ে যাচাই করব, এবং আলোচনাটা যখন একটা ফ্রি ডিসকাশন হবে, সেখানে যখন কোনো ডগমা থাকবে না, তখন সেটা ফিলসফি হয়ে উঠবে। ওকে, তো সেই হিসেবে আমরা দেখতে পাই যে এখানে ফিলসফির সাথে সাথে এই যে ম্যাথমেটিক্স, তারপরে ইকোনমিক্স, নিউরোসায়েন্স বা সাইকোলজি, লিঙ্গুইস্টিক্সের কথা যেগুলো বলছে, এগুলো মূলত হচ্ছে যেমন ফিলসফি অফ ম্যাথমেটিক্সের আলোচনা, যেটা ইকোনমিক্সের কথা এখানে মধ্যে নিয়ে আসছে, এটা ফিলসফি অফ ইকোনমিক্সের আলোচনা। যেটা নিউরোসায়েন্সের বিষয় নিয়ে আসছে, এটা ফিলসফি অফ নিউরোসায়েন্স বলে কোনো কিছু যদি থাকে সেটার আলোচনা। তো এই কারণে আমি যেটা তোমাদেরকে বলেছি যে তোমরা ফাউন্ডেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনার মধ্যে তোমরা প্রথমে কোর ফিলসফিক্যাল ফাউন্ডেশন, তার মধ্যে হচ্ছে যে এখানে যে আলোচনাটা আছে, ওকে, আর হচ্ছে যে রিলেটেড অ্যাসপেক্টস অফ ফিলসফি। তাহলে রিলেটেড ফিলসফির মধ্যে আসবে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, নিউরোসায়েন্স, সাইকোলজি, লিঙ্গুইস্টিক্স ইত্যাদি। আচ্ছা, ফিলসফির যে আলোচনা আমরা দেখি, ক্যান ফর্মাল রুলস বি ইউজ টু ড্র ভ্যালিড কনক্লুশন। এখন আমরা প্রেমিস থেকে কনক্লুশনে যাই, তোমাদের লজিকের মধ্যে পড়ানো হয়, কিন্তু তোমাদের রেগুলার ক্লাসে আমি বলার চেষ্টা করেছি যেটা প্রেমিস সেটাও একটা সেন্টেন্স, যেটা কনক্লুশন ওটাও একটা সেন্টেন্স। তাহলে আমরা একটা সেন্টেন্সকে, প্রপোজিশনকে বলছি এটা হচ্ছে প্রেমিস বা একাধিক, আর একটাকে বলছি কনক্লুশন। তাহলে এই যে আমরা যে একটা আমাদের একটা চিন্তার প্রক্রিয়া এখানে কাজে লাগাচ্ছি, এটা আমরা আসলে কিভাবে করি? তারপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হাউ ডাজ মেন্টাল মাইন্ড অ্যারাইজ ফ্রম এ ফিজিক্যাল ব্রেইন। আমরা যদি মাইন্ড বডি রিলেশনের ক্ষেত্রে যদি ডুয়ালিজমকে সাপোর্ট করি, যে ব্রেইন হচ্ছে একটা আলাদা একটা জিনিস আর মাইন্ড হচ্ছে একটা আলাদা জিনিস, ডেকার্ট যেটা বলেছেন যে একটা একটার উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাহলে ফিজিক্যাল বস্তুগুলো তো ফিজিক্যাল বস্তু থেকে আসে, আমরা দেখতে পাই, তাহলে মেন্টাল মাইন্ডটা কোথা থেকে আসলো? এটা একটা কোয়েশ্চেন। আবার যদি বলা হয় যে না, মাইন্ড আসলে ব্রেইনেরই একটা বাই প্রোডাক্ট, তাহলে মাইন্ড তো একটা ফিজিক্যাল স্টাফ, একটা ফিজিক্যাল স্টাফ একটা মেন্টাল মাইন্ড কিভাবে মানে ইয়ে করে? কারণ আমাদের যে নলেজের কথা বলি, আমরা ইন্টেলিজেন্সের কথা বলি, এগুলো কোথায় থাকে? এগুলো কিন্তু এই মাইন্ডের মধ্যেই থাকে। সুতরাং এই মাইন্ড নিয়ে আলোচনাকে বাদ দিয়ে তো তোমার ইন্টেলিজেন্সের আলোচনা হতে পারে না যদি আমরা ফিলসফিক্যালি দেখি। হোয়ার ডাজ নলেজ কাম ফ্রম? একেবারে মানে পোলাপান্না মার্কা প্রশ্ন, তাই না? জ্ঞান কোত্থেকে আসে? হ্যাঁ, জ্ঞান কোত্থেকে আসে? সামরিনা না তামরিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতা বলো। অভিজ্ঞতা থেকে আসতে পারে, এটা বুদ্ধি থেকে আসতে পারে, দুভাবেই আসতে আচ্ছা, পারে। অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞানের ট্রেডিশনাল সোর্স। হ্যাঁ, ওকে, আমরা যখন একটা কিছুকে দেখি, যখন দেখি এটা কালো, তখন আমরা বলি যে এটা হচ্ছে কালো। আচ্ছা, আমরা যদি সাইন্টিফিক্যালি দেখি, যেটাকে আমি কালো বলছি, ওটার মধ্যে তো কোনো কালার নাই, বরঞ্চ যতগুলা ফোটন এখানের মধ্যে পড়ছে
সূর্যের যে মানে সূর্য থেকে আসা যে মানে আমরা যেটা এনার্জি প্যাকেট বলি, সেই এনার্জি হ্যাঁ প্যাকেট গুলো সবগুলা কিছু শোষণ করে নিচ্ছে, অর্থাৎ সবগুলা থেকে হিট জেনারেট করছে। হ্যাঁ তাহলে কিছু এনার্জি করে ওখানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ হ্যাঁ আগে ছিল সেগুলো ফোটন, এখন হয়ে গেছে হিট, শক্তির একটা রূপান্তর ঘটছে। কিন্তু আমরা মানুষেরা বলছি এটা হচ্ছে কালো। তাহলে এই যে ব্ল্যাকনেস, এই যে কালোর এই যে ধারণা, এই ধারণাটা কি বস্তুটার মধ্যে আছে নাকি আমাদের মাইন্ডের মধ্যে আছে? এটা ভীষণ হ্যাঁ, একটা এই তো। দ্বন্দ্বের প্রশ্ন। হ্যাঁ দ্বন্দ্বের প্রশ্ন। তাহলে দেখা যাচ্ছে সাদা কালো দেখার মতো একেবারেই মানে অবভিয়াস আমাদের যে এক্সপেরিয়েন্স, সেটারও ভিতরে যদি আমরা দেখতে যাই, তাহলে এই জ্ঞানটা যে আমরা পাই, আমরা যে জ্ঞানটা নিলাম, কথার কথা আমি যে প্রায় সময় আমার ক্লাসের মধ্যে দেখাই যে আমি যখন একটা আমার হাতে কি দেখা যাচ্ছে, একটা কলম দেখা যাচ্ছে না? Yes, sir. আচ্ছা, তাহলে এই কলমের জ্ঞানটা তো আমার মাথার মধ্যে আছে। আমরা ফিলোসফি মাইন্ডের কোর্সে আলোচনা করেছিলাম। তো আমার মাথার মধ্যে কি কলম আছে? No, sir. কলমটা আছে আমার হাতে, কিন্তু কলমের জ্ঞানটা আছে আমার মাথার মধ্যে। তাহলে আমার মাথার মধ্যে কলমের একটা রিপ্রেজেন্টেশন আছে, এবং সেই রিপ্রেজেন্টেশনটাকে আমি ইন্টারপ্রিট করছি কলম হিসাবে। তার মানে এই নলেজের যে ফ্যাক্টরি, সেটা হচ্ছে আমাদের মাইন্ড। সেই মাইন্ডটা একটা ফিজিক্যাল ব্রেন থেকে জেনারেট করে, আমরা যদি বস্তুবাদী ব্যাখ্যাটাকে সঠিক ধরে নেই। এটা আসলে কোত্থেকে আসে? এবং নলেজ আমাদেরকে লিড টু অ্যাকশন। আমি যদি ভয় পাই তাহলে আমি এক ধরনের আচরণ করব, আমি যদি ভয় না পাই তাহলে আমি আরেক ধরনের আচরণ করব। তাহলে এই যে নলেজের আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাকশনের এই যে রিলেশনটা, এই রিলেশনটা কোথায়? এই রিলেশনটা কোথায় আছে? এই প্রশ্নগুলো কোর ফিলোসফিক্যাল প্রশ্ন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে এই প্রশ্নগুলো ভূমিকা পালন করে। এই কথাগুলো এখানে বলা হয়েছে, এবং পরবর্তী আলোচনার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা জানি যে ফিলোসফিক্যাল প্রশ্নগুলোর কিন্তু কোনো উত্তর নাই, বরঞ্চ আমরা সঙ্গীতের সাথে যেটা কথা বললাম যে ফিলোসফি কি করে প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে এবং সম্ভাব্য উত্তরগুলো বলে দেয়। এটা হচ্ছে একটা উত্তর, এটার জন্য এটা সুবিধা, এটা অসুবিধা। যেভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 4 ধরনের সংজ্ঞার কথা বলেছি, সেভাবে করে ফিলোসফি প্রস এন্ড কনস, মেরিটস এন্ড ডিমেরিটস, ফর এন্ড এগেইনস্ট আর্গুমেন্টগুলো বলে দেয়, এবং ব্যক্তি হিসেবে শেষ পর্যন্ত আমরা সেটাকে পিক আপ করি। এই বিস্তারিত আলোচনার মধ্যে আমি আর যাচ্ছি না। আর ফিলোসফি অফ ম্যাথমেটিক্সের যে আলোচনা এখানের মধ্যে করা হয়েছে, সেখানের মধ্যে আছে হোয়াট আর দ্য formal rules to draw valid conclusions, what can be computed, how do we reason with uncertain information. ম্যাথমেটিক্সকে ধরা হয় যে একবারে জ্ঞানের মধ্যে সবচেয়ে মানে পারফেক্ট একটা জিনিস, নিখুঁত একটা জিনিস, 2 + 2 = 4, সামথিং লাইক দিস। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে আসলে ম্যাথমেটিক্সের যে আলোচনাটা, এখানে কিছু ইতিহাস তুলে ধরছে। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। এখানে কার্ট গডেলের এই যে তোমরা দেখতে পাচ্ছ কার্ট গডেলের গডেল এটাকে গজেল উচ্চারণ করে। যেমন এডুকেশন উচ্চারণে যেমন ইডিইউ আমরা এডুকেশন উচ্চারণ করি, তেমনি করে এটার উচ্চারণটা গজলও হতে পারে, বা ইংরেজিতে গডেল বলে, জার্মান উচ্চারণটা হচ্ছে গজল। এই কার্ট গডেল তিনি একটা ইনকমপ্লিটনেস থিওরামের কথা বলেছেন, এবং এইটা আমরা জানি যে ফ্রেগে এবং রাসেল তারা যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা যে বই লিখেছেন, সেই বইয়ের রেসপন্সে তিনি এই থিওরিটা ডেভেলপ করেছেন। তিনি দেখেছেন যে রিয়েল কিছু লিমিট কাজ করে, এবং আমাদের কোনো ম্যাথমেটিক্যাল সিস্টেমে কিন্তু স্বয়ংসম্পূর্ণ না আর কি। হ্যাঁ, তো কোনো কিছু নিজেই নিজেকে প্রমাণ করে না, রিয়েল লিমিট সেখানে এক্সিস্ট করে। আমি ক্লাসের মধ্যে যখন আলোচনা করেছিলাম তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওকে তখন আমি দেখিয়েছিলাম যে একটা সার্কেল, আমরা যদি একটা সার্কেলের মধ্যে নিজেরা যদি আবদ্ধ হয়ে থাকি,
তাহলে সার্কেলের ভিতরে থেকে আমি কি বলতে পারবো সার্কেলটা কত বড় বা কত ছোট? এই আজাদি স্যারের মেয়ে মুনা, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি যদি একটা বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে থাকি, Yes, sir. হ্যাঁ, আচ্ছা, বৃত্তের বাইরে কি আছে সেটা আমি জানি না, দেখতেও পাচ্ছি না, একেবারে মনে করো সলিড সার্কেল, ওকে। একটা সলিড সার্কেলের মধ্যে যে বসবাস করে সে কি বলতে পারবে সার্কেলটা বড় বা ছোট, এটা বলতে পারবে? না স্যার, বলতে পারবেন না। কেন পারবে না? কারণ ওটার ভিতরে সে অবস্থান করছে, বাইরের দিকটা দেখছে না, তার জন্য। কারণ তার তো একটা হোলিস্টিক দৃষ্টিভঙ্গি নেই। হোলিস্টিক দৃষ্টিভঙ্গি থাকতে হলে তাকে সেটার বাইরে আসতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা যে জ্ঞান চর্চা করি সেটা ম্যাথমেটিক্সের জ্ঞান হোক আর যে জ্ঞান ফিলোসফির জ্ঞানই হোক না কেন, আমাদের যে একটা ইয়ে আছে, আমাদের যে কি বলা যায়, যে আমাদের যে একটা কগনিটিভ স্ট্রাকচার আছে, আমাদের কগনিটিভ স্ট্রাকচারের বাইরে কি আমরা যেতে পারি? না স্যার। এই যে একটু আগে যে আপুটার সাথে কথা বলছিলাম যে আমরা যখন কোনো কিছু কালো দেখি, এটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে এটার মধ্যে আলোর যে রশ্মিগুলো পড়ছে এই সবগুলো শোষণ হয়ে যাচ্ছে, ওটা থেকে আমার চোখে কোনো কিছু রিফ্লেকশন হচ্ছে না, তখন আমি বলছি যে এটা হচ্ছে কালো রং। আসলে কি এরকম কালো রং বলে কোনো রং আছে? বাস্তবে কিন্তু নাই, এটা আমরা ইন্টারপ্রিট করি। শুধু কালো রং না, যে কোনো কালারই হচ্ছে যে আসলে একটা ব্রেনের ইন্টারপ্রিটেশন, ওকে। সো তো কার্ট গডেল বলার চেষ্টা করছে যে আমরা যে অ্যাক্সিওমেটিক সিস্টেমগুলো, থিওরামগুলোকে দিয়ে ম্যাথমেটিক্স প্রমাণ করি, আমাদের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, থিওরিগুলো বা অ্যাক্সিওমগুলো, সেগুলো কিন্তু ইনকমপ্লিট। কারণ কেউ নিজেকে নিজে প্রমাণ, আমি যদি বললাম যে আমি ভালো, আর জগতে দ্বিতীয় কোনো লোক নাই যে এটাকে রিফিউট করবে, তাইলে আসলে কি আমি ভালো? মোনা, জি স্যার। মনে করো যাচাই করার জন্য আর কেউ নাই, আমি একাই আছি, তাহলে আমি 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 কোনো কিছু বললাম সেটা কি সত্য হবে না মিথ্যা হবে, নাকি সত্য মিথ্যা হওয়াটা অর্থহীন হয়ে যাবে? স্যার আপনার ক্ষেত্রে সত্য হবে। না না, আমি একাই বললাম আর কেউ এটাকে ভেরিফাই করতে পারলো না, করলো না, কেউ নাই মনে করো, তাহলে কি এটা হবে? তাহলে তো আমি ঠিক মনে করলে সেটা ঠিক, আর যদি আমি ভুল মনে করি তাহলে সেটা ভুল। তাহলে আমি আমার কনসিস্টেন্সি, আমি আমার জাস্টিফিকেশন, আমি আমার লেজিটিমেসি, ভ্যালিডিটি আরোপ করলাম, তাহলে এটা কি মানে যে যাচাইকরণের যে সূত্র, যে জাস্টিফাই আর জাস্টিফাইড, একটা হলো যেটা দিয়ে যাচাই করা হয়, আরটা হলো যেটাকে যাচাই করা হয়, এই যে ভাগাভাগিটা, এটা কি সম্ভব? না স্যার, তাহলে তো সেটা অর্থহীন হয়ে যাবে। অর্থহীন হয়ে যাবে, তাই না? তাহলে গার্ডেল বলার চেষ্টা করেছেন যে যে ম্যাথমেটিক্সের মতো বিষয়গুলোকে আমরা যেসব থিওরাম দিয়ে, যেসব অ্যাক্সিওম দিয়ে আমরা প্রমাণ করি, সেগুলো কিন্তু নিজেকে নিজে প্রমাণ করতে পারে না, এখানে রিয়েল কিছু লিমিটেশন আছে, ওকে। তো এটাকে বলে ইনকমপ্লিটনেস থিওরাম, ওকে। আচ্ছা, এরপরে আমরা যাই ইকোনমিক্সের আলোচনা। ইকোনমিক্সের আলোচনার ক্ষেত্রে প্রশ্ন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে হাউ শুড উই মেক ডিসিশনস অ্যাজ টু ম্যাক্সিমাইজ পে অফ, হাউ শুড উই ডু দিস হোয়েন আদার্স মে নট গো অ্যালং, হাউ শুড উই ডু দিস হোয়েন দ্য পে অফ মে বি ফার ইন দ্য ফিউচার। এই প্রশ্নগুলা বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশনের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানুষ মনে করে ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মানি, কিন্তু ইকোনমিক্স যারা আছে তারা জানে ইকোনমিক্স ইজ নট অল অ্যাবাউট মানি, ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মেকিং ডিসিশনস, প্রপার ডিসিশনস। এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা যদি লার্জ স্কেলে ডিসিশন নেই তাহলে সেটা হবে ডিসিশন থিওরি, আর আমরা যদি স্মল স্কেলে ডিসিশনের কথা চিন্তা করি তাহলে সেটা হবে গেম থিওরি, ওকে। আচ্ছা, এবং এটারই মতো একটা বিষয় হচ্ছে অপারেশনস রিসার্চ। তাহলে কিভাবে মানুষ সিদ্ধান্ত নেয় সেইটার উপরে গবেষণা করে একজন এআই রিসার্চার, কম্পিউটার সায়েন্সের একজন প্রফেসর হারবার্ট সাইমন, তিনি 1978 সালে নোবেল পুরস্কার পেয়েছেন।
ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন, কারণ তিনি মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় সেটার উপরে তিনি একটা আলোচনা করেছেন, স্যাটিসফাইং ডিসিশন। মানুষ তিনভাবে সিদ্ধান্ত নেয়, মানুষ লজিক্যাল সিদ্ধান্ত নেয়, মানুষ অপটিমাল সিদ্ধান্ত নেয়, মানুষ স্যাটিসফাইং সিদ্ধান্ত নেয়। তাহলে আমি এই কারণে এটা করেছি, ওই কারণে এটা করেছি, 1-to-1 জাস্টিফিকেশন দেখানো, এটা হচ্ছে লজিক্যাল ডিসিশন। আর সার্বিকভাবে আমি কি করেছি, এটা হলো অপটিমাল ডিসিশন। আর মানুষ অনেক সময় মানবিক কিছু আচরণ করে যেটা লজিক দিয়ে, যুক্তি দিয়ে বা স্বার্থ দিয়ে বিবেচনা করা যায় না, মানুষ এটা করে। হ্যাঁ, যখন সে দেশের জন্য জীবন বিসর্জন করে, একটা শিশুকে বাঁচানোর জন্য সে নিজেকে লাইফ রিস্ক করে, এই ধরনের অনেক স্যাটিসফাইং ডিসিশন আমরা জানতে পারি। আচ্ছা, ইকোনমিক্সের পরে নিউরোসায়েন্সের যে আলোচনা, সেটার মধ্যে যে ব্রেন কিভাবে আমাদের ইনফরমেশনগুলো প্রসেস করে। তো ব্রেন কিভাবে প্রসেস করে, ব্রেইনের বিষয়গুলোকে নিউরোসায়েন্সের লোকেরা জেনে বুঝে বোঝার চেষ্টা করছে। কিন্তু এটা একটা আশ্চর্যের বিষয় না যে আমার ব্রেইনটা হচ্ছে যে আমার হাতের মতোই একটা স্টাফ, অথচ দেখা গেল যে আমার ব্রেইনটা চিন্তা করতেছে। তাহলে আমার চিন্তাটা কোথায় ঘটে? আমি এখানে তামরিনকে দেখতে পাচ্ছি। তামরিন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তামরিন, তোমার কি কখনো এটা ভাবলে অবাক লাগে না যে আসলে তুমি নিজেকে যা কিছু ফিল করো এগুলো কোথায় আছে? নিউরোসায়েন্সের লোকেরা বলে যে তোমার ব্রেনের মধ্যে আছে। তো তোমার মাথাটা ধরে তুমি যখন ঝাঁকি দাও, তখন কি তোমার চিন্তাগুলো কি নড়ে যায়? জি না, সেটা তো আমি ফিল করছি না। জি, সেটা তো ফিল করছি না। মানে আমরা যখন বড়ই গাছ ধরে ঝাঁকি মারি তখন পাকা বড়ইগুলো পড়ে যায়, তাই না? আচ্ছা, আম গাছও বোধহয় সেরকম হয়। তা আমরা যখন আমাদের মাথাকে যখন মানে ঝাঁকি দেই তখন আমাদের চিন্তাগুলো কি নড়ে যায়? সেটা কি আসলে বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, যারা বস্তুবাদী তারা বলবে হ্যাঁ নড়ে যায়। ঝাঁকিটা যদি খুব জোরে সোরে দেওয়া হয়, তোমার মাথায় যদি একটা আঘাত করা হয় তাহলে তোমার চিন্তাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কেউ কেউ বলবে যে একটা টেলিভিশনের মাদারবোর্ড এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিলে টেলিভিশনটা আর কোনো কিছু দেখাবে না। তাহলে কি আমরা কি বলবো যে টেলিভিশনের মাদারবোর্ড থেকে টেলিভিশনের প্রোগ্রামগুলো তৈরি হচ্ছে? স্যার, মাথায় আঘাত পাইলে তো অনেকে পাগলও হয়ে যায়, তখন তো তার আগের স্মৃতি মনে থাকে না। এই যে আমরা যে সুস্থভাবে বসে আছি, কথা শুনছি, ক্লাস করছি, যা কিছু করছি, আমাদের ব্রেন ঠিক থাকার কারণেই তো এটা সম্ভব হচ্ছে, তাই না অন্তরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের ব্রেন থেকে আমাদের চিন্তাগুলো হচ্ছে। ওকে, আমাদের ব্রেন থেকে চিন্তাগুলো হচ্ছে। আচ্ছা, কেউ বলবে যে একটা মোবাইল ফোনের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা মোবাইল ফোনের যে মাদারবোর্ড আছে সেখান থেকে তৈরি হয়। একটা টেলিভিশনের স্ক্রিনের মধ্যে যা দেখা যায় একটা টেলিভিশনের মাদারবোর্ডে তৈরি করে। এই কথাটাকে তুমি মানবা, নাকি তুমি বলতে চাইবা যে না না না, টেলিভিশনে যা দেখা যাচ্ছে টেলিভিশন মানে সেন্টার থেকে সেটাকে রিলে করা হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে সেখানে রিসিভ করা হচ্ছে এবং সে মাদারবোর্ড জাস্ট এটাকে প্রসেস করতেছে? স্যার, প্রোগ্রামিংটা শুধু মাদারবোর্ড করে, এরকম একটা মেবি। তাহলে এখন আমাদের ব্রেনটা কি আসলে মাদারবোর্ডের মতো, নাকি আমাদের ব্রেনটাই হচ্ছে আমাদের চিন্তা? উত্তরটা যেটাই হোক না কেন সেটা ফিলোসফি অফ মাইন্ডের বিষয়। আমাদের একটা খুব মানে লাগে না যে কিভাবে একটা ফিজিক্যাল স্টাফ ব্রেন, হ্যাঁ, সেটা আমাদেরকে চিন্তাগুলো দেয়, কিভাবে সে প্রসেস করে। নিউরোসায়েন্স এটা জানার চেষ্টা করছে, কিন্তু ফিলোসফাররা বলতেছে যে নিউরোসায়েন্স যেগুলো জানার চেষ্টা করতেছে এগুলো হচ্ছে ইজি প্রবলেম, এইটার সাথে এটা কোরিলেটেড, বাট কোরিলেশন ইজ নট কজেশন, অ্যান্ড কজেশন ইজ নট রিজনিং, রিজনিং ইজ নট এক্সপ্লেনেশন। আমার একটা চার্ট আছে, আমি এখানে তৈরি করিনি, এখন তোমাদের দেখাতে পারছি না। সেটা হচ্ছে যে কোরিলেশন, কজেশন, রিজনিং, এক্সপ্লেনেশন, এই চারটা জিনিস কিন্তু আলাদা জিনিস। সব কোরিলেশন কিন্তু কজেশন না, সব কজেশন কিন্তু রেশনাল না, এবং সব রেশনাল বিষয়গুলো কিন্তু স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন না। ওকে,
তাহলে এই যে ব্রেনের ব্যাপারে আমরা যেটা বলতেছি যে ব্রেন কিভাবে কি করে, নিউরোসায়েন্স জানার চেষ্টা করতেছে, কিন্তু ব্রেনের ভিতরে আমাদের জগত জীবন সম্বন্ধে যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে ফিলসফি, ভবিষ্যতের কম্পিউটার কি এরকম ফিলসফাইজ করতে পারবে? তার কি একটা ফিলসফি হবে? তার কি কোনো কম্পিউটার কি আস্তিক হবে, কোনো কম্পিউটার কি নাস্তিক হবে, কোনো কম্পিউটার কি মিথ্যাবাদী হবে? এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখানের মধ্যে চলে আসে। আচ্ছা, মুরস ল হচ্ছে যে মানে প্রতি ১.৫ বছরের মধ্যে কম্পিউটারের ক্ষমতা দ্বিগুণ হচ্ছে, সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। সাইকোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্টে। কারণ ওই যে আমরা শুরুর দিকে আমাদের রোকনের সাথে যেটা আলোচনা করলাম, যে কেউ যখন, আমরা মানুষেরা যখন একজন আরেকজনকে বুঝি, তখন আমরা আচরণের মাধ্যমেই আমাদেরকে বুঝি। তাহলে আমাদের চিন্তার কারণে আমরা আচরণটা করি, এবং আচরণ দিয়ে আমরা চিন্তাটাকে বোঝার চেষ্টা করি। কিন্তু আমাদের কমিউনিকেশনের জন্য আমাদের হাতে শেষ পর্যন্ত থাকে আচরণটাই। ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সবসময় আচরণের উপরে নির্ভর করতে হয়। যেমন তুমি যখন ল্যাঙ্গুয়েজের নিয়ে আলোচনা করবা, তখন তোমাকে আচরণ নিয়ে নির্ভর করতে হবে। তুমি যখন সাইকোলজি ডিপার্টমেন্টে কোনো কিছু করতে যাইবা, তখন তোমাকে অবশ্যই বিহেভিয়ারের উপরে নির্ভর করতে হবে। একইভাবে তুমি যখন কম্পিউটার সায়েন্সে কিছু করতে যাবা, তখন তোমার বিহেভিয়ারের উপর নির্ভর করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যখন আমরা বিহেভিয়ারের কথাটা বলি, তো বিহেভিয়ারিজম হচ্ছে যে আমাদের ফিলোসফিতে একটা মাত্র থিওরি। ফিলোসফি অফ মাইন্ডের কোর্স তোমরা 3rd ইয়ারে করে আসছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আচরণবাদ বা বিহেভিয়ারিজম এটা হচ্ছে যে বস্তুবাদকে সমর্থন করে। কিন্তু ফিলোসফির সব আর্গুমেন্ট কিন্তু বস্তুবাদের পক্ষে না, বস্তুবাদের বিপক্ষেও ফিলোসফিতে প্রচুর আর্গুমেন্ট আছে। এবং সেই আর্গুমেন্টের কথা যারা বলেছেন, তাদের দৃষ্টিতে তারা বস্তুবাদকে খণ্ডন করেছেন এবং আচরণবাদকে তারা প্রত্যাখ্যান করেন। ওকে, সংক্ষেপে যদি এখানে একটু করে বলি, হ্যাঁ মাইক্রোফোনগুলো অফ রাখবা তোমাদের। ওকে, সংক্ষেপে যদি আমরা একটু করে যদি বলি, সেটা হচ্ছে যে এই যে রোকন যে আমাকে বলল যে সে কিছু ফিল করে, সে যে ফিল করে সে সেটা কিভাবে মধ্যে জানে, তার ফিল করাটা তো তার আচরণের মাধ্যমে আমরা জানি। সে নিজে কিভাবে জানে? সে আসলে ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে জানে। তাহলে ইন্ট্রোস্পেকশনের কথা যখন তুমি নিয়ে আসবা, ইনটিউশনের কথা যখন তুমি নিয়ে আসবা, সাবজেক্টিভিটির কথা যখন তুমি বলবা, তুমি যখন কোয়ালিয়ার কথা বলবা, তখন তুমি আর বিহেভিয়ারিজমের পক্ষে থাকতে পারবা না। তো যাই হোক, সাইকোলজি এটা একটা বিরাট ভূমিকা। কিন্তু হ্যাঁ বলো প্লিজ। আপনি যে বিহেভিয়ারিজমের কথা বললেন, সবসময় দেখা যায় যে আমরা যেটা চিন্তা করি সেটা আমরা আসলে আচরণে প্রকাশ করি না। দেখা যায় যে আমি যেটা আচরণে প্রকাশ করতেছি সেটা বিপরীত কিছু আসলে আমি চিন্তা করছি, অথবা কারো ব্যাপারে দেখা যায় যে ওই মানুষটাকে আমার ভালো লাগে না, কিন্তু আমি এটা এক্সপ্রেশনে আসলে ওকে সেটা বুঝাই না, কিন্তু আমি চিন্তা করি যে আমার মানুষটাকে ভালো লাগে না। তখন ওই ব্যাপারটা কি মানে? আচ্ছা তামরিন, যারা বিহেভিয়ারিস্ট তারা বলবে তুমি যেটা মনে করছো কিন্তু প্রকাশ করছো না, তোমার ব্রেইনের মধ্যে কিন্তু তোমার এই মনে করাটার একটা কম্পোজিশন, একটা স্টেট, একটা সিগনেচার কিন্তু তৈরি হয়েছে। ওকে, তুমি তোমার মানে ক্ষমতা প্রয়োগ করে সেটাকে সাপ্রেস করে এক জায়গায় কোণঠাসা করে রাখছো। আমরা যদি ব্রেইন স্ক্যান করি তাহলে কিন্তু ওটা বুঝতে পারবো। তুমি এমন কিছু চিন্তা করতে পারো না যেটার প্যারালাল একটা ব্রেইন স্টেট তৈরি হয় না। এটা হচ্ছে আচরণবাদীদের কথা। আবার আচরণবাদের যারা বিরোধী তারা বলবে যে আমি কথার কথা ভাবলাম যে গড ডাজ নট এক্সিস্ট, অথবা ভাবলাম যে গড ডাজ এক্সিস্ট। এই গড ডাজ এক্সিস্ট এই কথাটা আমি কেন মনে করছি, এটা আমার ব্রেইনের কোন জায়গাতে আছে? তো এইটা তো কোনো আচরণবাদী দেখাতে পারবে না। কিন্তু আচরণবাদীরা তখন বলবে যে আমরা বিশ্বাস করি এটা ব্রেনের মধ্যেই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে তারা বিশ্বাস করছে যে বিশ্বাস বলে আসলে কোনো কিছু নাই। এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় হয় আর কি। তা আমরা যখন ফিলোসফির দৃষ্টিতে দেখব, তখন আমরা দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিস বানানোর জন্য আচরণটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরস্পরকে যাচাই করার জন্য আচরণটা খুব গুরুত্বপূর্ণ। এভাবে আচরণের অনেক গুরুত্ব আছে, কিন্তু আচরণটাই সবকিছু নয়। আমি মোজাম্মেল হক সমান সমান আমার প্রকাশিত আচরণ তেমন নয়, বরঞ্চ আমার ইনার কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি সেরকম হয়। তাহলে আমাদের মতো কম্পিউটার
হতে পারবে কিনা, সেটা হতে হলে আমরা যেরকম সেরকম ভাবে হইতে হবে। তাহলে আমাদের ভিতরে যেটা আছে তাদের ভিতরে সেই কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বা কোয়ালিয়া আসতে পারে কিনা, সেগুলো প্রশ্ন আমরা পরবর্তী চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, লিঙ্গুইস্টিক্স। ল্যাঙ্গুয়েজের একটা বিরাট ভূমিকা আছে, কারণ যখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করি। ওকে, তাহলে আমাকে বলো তামরিন, তুমি বলতে পারো যে আমরা আমি যে মুখে যে কথা বলছি এটা হলো ভার্বাল ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। তুমি কি জানো যে ভার্বাল ফর্ম অফ ল্যাঙ্গুয়েজের মানে শতকরা কত ভাগ? সরি স্যার, আমি বুঝিনি। আমি যে মুখে কথা বলছি, তুমি কথা বলছো, আমি শুনতে পাচ্ছি, এই যে আমরা যে মুখে কথাবার্তা বলছি আমাদের ভোকাল কর্ড ইউজ করে, এটা ল্যাঙ্গুয়েজের কত ভাগ, শতকরা কত পার্সেন্ট? হ্যাঁ, কেউ কি জানো? 60%। 7%, অনলি 7%, 0.7%। জি স্যার। জি স্যার বলে না, তোমরা মিলাই নিও গুগল করে। জি স্যার। আমরা মুখে যা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজের একেবারেই ক্ষুদ্র অংশ। এর মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে আমাদের ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। জি স্যার। আচ্ছা, এই ভার্বাল ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের ব্রেনের মধ্যে ঘটে, এই যে কেমিক্যাল বন্ডিং গুলো ঘটে, এগুলো একটা ল্যাঙ্গুয়েজ না? এই যে বায়োলজির লোকেরা যে বলছে, হ্যাঁ, যে আমাদের কোষের মধ্যে কতগুলো জিন আছে এবং সে জিনগুলো একটা মানে 4টা অক্ষর দিয়ে এই জেনেটিক ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছে, ATGC, অ্যাডিনাইন। স্যার, ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ফিজিক্যালি আমরা দেখতে পাই নাকি চিন্তার মধ্যে ঘটে বেশি? মানে ল্যাঙ্গুয়েজের নন ভার্বাল অনেক ফর্ম আছে, আমি সেটাই বলতে চাচ্ছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইটসেলফ একটা ফিজিক্যাল ফেনোমেনা, তাই না অন্তরা? কিভাবে স্যার? যখন, হ্যাঁ, তো অন্তরার সাথে আমি এখন কথা বলি, অন্তরার মাইকটা অন রাখো, বাকিদেরগুলো অফ রাখো। যখন আমি কোনো কিছু ভাবি তখন আমার এই থটটাকে আমি একটা লিঙ্গুইস্টিক বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশ করি না, সেটা ভার্বাল হোক নন ভার্বাল হোক। কিন্তু সবাই তো সবসময় করে না, যারা অ্যাক্টিং করে তারা মানে ফিল করে একটা কিন্তু প্রকাশ করে আরেকটা। তাহলে যারা অ্যাক্টিং করে তারা যে আসলে সেটা ফিল করছে না, সেটা আচরণের মাধ্যমে সে চাপিয়ে রাখছে এবং আমরা সেটা ধরতে পারছি না। কিন্তু তাদের ব্রেন যদি স্ক্যান করা হয় তখন আমরা তার ব্রেনের মধ্যে কেমিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখব সে আসলে এটা ফিল করছে না। এবং ভবিষ্যতে আদৌ কি এটা সম্ভব যে আমি মানে কারো মাইন্ড জানার জন্য তার মানে ব্রেনটা আমি স্ক্যান করব? বা এটা তো আসলে এখন সম্ভব না, কিন্তু ভবিষ্যতে তো সম্ভব হতে পারে। ড্যামেজও হইতে পারে। জি, এই ক্ষেত্রে তো মানুষের ব্রেনটা ড্যামেজও হইতে পারে। জি স্যার, ব্রেন ড্যামেজ হতে পারে, কিন্তু আমরা যেটা আলোচনা করছি এখন নিউরোসায়েন্স যেগুলো জানতে পারছে, আজকে থেকে কয়েকশো বছর আগে বা 100 বছর আগেই এটা তো অকল্পনীয় ছিল। জি স্যার। মনে করো এমপিউটেড হাত, মানে কাটা হাতের অর্ধেকের মধ্যে একটা কৃত্রিম হাত লাগিয়ে দিছে, এবং ওই হাতের মধ্যে যে মানে সেন্সর লাগিয়ে দিছে, ওখানে নার্ভের নড়াচড়া থেকেই কিন্তু ও কিন্তু কৃত্রিম হাতটা কিন্তু নাড়াইতে পারে। এগুলো কিন্তু তোমরা কিন্তু ভিডিও চাইলে ইউটিউবে দেখতে পারো, এগুলো বাস্তবে হচ্ছে। এই যে হকিং এর কথাটা তো তোমরা জানো যে তার একটা মাসলকে সে নাড়াতে পারে, এখানে এই মাসল নাড়ানোটাকে ইন্টারপ্রিট করে তার ভয়েস সিনথেসাইজ করে সে অনেক গবেষণা করে গেছে, লেখালেখি করে গেছে, কমিউনিকেট করছে জীবনের শেষ পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে তার এই নাড়াচাড়াটা এখানের মধ্যে ঘটছে। তাহলে কথা হচ্ছে যে আমাদের চিন্তাটা মূলত আমরা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে পাই, আর চিন্তার বহিঃপ্রকাশ, ভাবের বহিঃপ্রকাশ হচ্ছে ভাষা, তাই না? জি স্যার। ভাষা তো ভাবের বহিঃপ্রকাশ, তাই না? তাহলে ভাবটা হচ্ছে অবস্তুগত আর ভাষাটা হচ্ছে বস্তুগত। পুনম, জি স্যার। ভাষাটা একটা বস্তুগত ব্যাপার না, সেটা যদি নন ভার্বাল হয়েও থাকে। ওকে, জি স্যার। জি স্যার। ফিজিক্যাল ফেনোমেনা ছাড়া তো স্যার আমরা ভাষাকে প্রকাশ করতে পারবো না। রাইট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের কথার মতো কথা তৈরি করব, কিন্তু আমাদের কথার পিছনে আমাদের যে মনোভাবটা আছে, মনোভাব মানে মনের মধ্যে যে ভাবটা আছে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কি সেই মনোভাবটা তৈরি হবে? কথার কথা
এত তাড়াতাড়ি বললো না, কারণ এটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাব। আচ্ছা, কথার কথা যে না জেনে না বুঝে আন্দাজে করে কেউ একটা এমসিকিউ আনসার করলো এবং অপটিক্যাল রিডার মেশিন, হ্যাঁ, ওএমআর শিটের মধ্যে ওটাকে সঠিক হিসেবে পাইলো, তাহলে মেশিনের দৃষ্টিতে ও জানে, কিন্তু আমরা কি বলবো আসলে সে জানে? না স্যার। হ্যাঁ, রাইট। তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি মেশিন না দেখে আপনিও দেখেন, হ্যাঁ, আমিও তো বুঝতে তো পারবো, আপনিও তো বুঝতে আমিও পারবেন বুঝতে না। পারবো। তার মানে হচ্ছে যে আমরা অনেকগুলো কাজ মেশিনের মতোই করে করি। এই যে আমি চোখে দেখি, এটা একটা কিন্তু জৈবিক প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া। আমি যে শুনছি, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। এই জন্য যে আমরা যে এপিস্টেমোলজির কোর্সের মধ্যে বিহেভিয়ার আর্গুমেন্ট নিয়ে আলোচনা করছি, যে আমাদের দেখা শোনা এগুলো থেকে যে পারসেপশন আমরা পাই, সেই পারসেপশন যদি আমাদের ব্রেনের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা ফিল করবো যে আমরা এই জগতের মধ্যে আছি। ওকে, তার মানে হচ্ছে যে বিহেভিয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বিহেভিয়ারের সাথে সাথে মনোভাবটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বিহেভিয়ারের উপর গুরুত্ব দিয়ে বই লিখেছেন বিএফ স্কিনার, ভার্বাল বিহেভিয়ার, আর এটার কাউন্টার বই লিখছেন নোয়াম চমস্কি, সিনট্যাকটিক স্ট্রাকচার। ওকে, উনি দেখাইছেন যে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, এই ক্রিয়েটিভিটির বিষয়গুলো আমাদের মতো ল্যাঙ্গুয়েজ কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার, রোবট বলতে পারলেই তাকে আমরা কিন্তু ইন্টেলিজেন্ট বলতে পারবো কিনা, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এটা আমি ডিটেলসে এখানের মধ্যে আর যাচ্ছি না। আর এই স্টেট অফ আর্ট, এটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধি প্রয়োগক্ষেত্র, সেটা আমরা খুব ছোট একটা আলোচনা, এটা আমরা পরের একটা ক্লাসে করব। আজকের ক্লাসে আমি যা যা বলতে চেয়েছিলাম তা আলোচনা হয়ে গেছে। আমি চাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের মূল যে আলোচনা সেটা শুরু করে ফেলবো, স্ট্রং ভার্সাস উইক এআই। তাহলে কম্পিউটারগুলো মানুষের মতো করতে পারবে, কিন্তু আসলে মানুষের মতো হবে না। এটা হচ্ছে উইক সেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো মানুষের মতো করবে এবং সেটা আসলেই মানুষের মতো হবে, ভিতর থেকে হবে। তারা নলেজ জেনারেট করবে যেভাবে আমরা নলেজ জেনারেট করি, তারা নলেজ অ্যাকোয়ার করবে যেভাবে আমরা নলেজ অ্যাকোয়ার করি। তাহলে তুমি আমি যেরকম, আমাদের যেরকম ভুল শুদ্ধ হয়, তেমনি কম্পিউটারগুলোর মধ্যে ভুল শুদ্ধ হতে পারে, কিন্তু কম্পিউটারগুলো মানুষের মতো হবে, হয়তো মানুষকে ছাড়িয়েও যাবে। এইটা যারা মনে করেন, তারা মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা স্ট্রং সেন্সে পসিবল। ওকে, আর যারা এটা মনে করেন না, এখনকার কম্পিউটারগুলো যেরকম, সেটা হচ্ছে উইক সেন্সে। তাহলে আমরা সায়েন্স ফিকশন মুভিগুলোতে যে কম্পিউটারগুলো দেখি, রোবটগুলোকে দেখি, সেই রোবটগুলো হচ্ছে স্ট্রং সেন্সে ইন্টেলিজেন্ট। এই আলোচনাটা আমরা পরবর্তী ক্লাস হবে কখন? পরবর্তী ক্লাস হচ্ছে রোববার, আগামী রোববার আমরা করব। আজকের আমি শুরু করেছিলাম যে সময় থেকে, শেষে আর 5 মিনিট সময় আছে। তো আজকের আলোচনার মধ্যে যাদের প্রশ্ন আছে সংক্ষেপে। আমার একটা প্রশ্ন। কার প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। মাহফুজ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিংকিং রেশনালিটিতে আপনি একটা কথা বলছেন, সিলোজিজম, সহানুমান, তাই না স্যার? আমরা অনুমান করি এবং মানুষ এজ এ হিউম্যান বিং আমরা হচ্ছে ইন্ডাকটিভ মেথডে অনুমান করি, সিদ্ধান্ত নেই, ডিডাকটিভ মেথডে সিদ্ধান্ত নেই। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কি স্যার, তারা কি দুইটাই কি কম্বাইন করে, নাকি যে কোনো একটাকে অবজার্ভ করে তারা একটা রেজাল্ট দেয়? দুইটা বলতে মানে ইন্ডাকটিভ হইতে নাকি স্যার ডিডাকটিভ হইতে? ইন্ডাকটিভ, ডিডাকটিভ সহ কম্পিউটেশনাল, ফাজি লজিক, অনেক ধরনের লজিক্যাল, মানে আমি যেহেতু লজিকের টিচার না, লজিক ভালো বুঝি না, সেজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানোর ক্ষেত্রে আমার আলোচনাটা এপিস্টেমোলজি বায়াসড হয়ে পড়ে এবং মেটাফিজিক্স বায়াসড হয়ে পড়ে। ওকে, কিন্তু লজিকটা হচ্ছে সেখানে বিরাট একটা ব্যাপার, আমি অতটা কিছু বুঝি না, তবে অ্যাডভান্স লজিক সেখানে ইউজ হয়, কম্পিউটেশনাল লজিক এক নামে যেটাকে বলা যায় আর কি। সেখানে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লজিক যেভাবে ব্যবহার করে, বিশেষ করে সুপার কম্পিউটারগুলো, সার্ভারগুলো, এই যে আমরা গুগলের কাজকর্ম থেকে বুঝতে পারি না, এই যে ফেসবুক, তুমি একটা কিছু নিয়ে কথাবার্তা বলো, একটা মার্কেটে যাও, তখন তোমাকে সেই ধরনের অ্যাড দিতে থাকে। তো তোমার এই জিনিসগুলো করছে কি? এটা কি ম্যানুয়ালি করছে? কতগুলো স্যার,
হ্যাঁ তারা কিন্তু স্যার কতগুলো ইনফরমেশন জার্নালাইজ করে একটা আমাদেরকে তথ্য দেবে, একটা সিদ্ধান্ত দেয়। তারা কিন্তু সেটা করতেছে রিডাকটিভ ওয়েতে, আচ্ছা মানে আপাত দৃষ্টিতে। এখন আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের যদি ফিলোসফি অফ মাইন্ডের ওই ফাংশনালিজমের কথা মনে থাকে, যে একটা কিছু হচ্ছে সেটার যে ফাংশন, তাহলে ঘড়িটা কি? ঘড়িটা হচ্ছে ঘড়ির ফাংশন। তাহলে কলম কি? কলম হচ্ছে কলমের ফাংশন। তাহলে মানুষ কি? মানুষের ফাংশন। তাহলে মানুষ এভাবে কাজ করে, এভাবে কাজ করার মতো যদি আমরা যদি একটা কিছু তৈরি করতে পারি, তাহলে সেটা মানুষের মতো হবে, হয়ে গেল। দিস ইজ দা মানে লজিক অর আর্গুমেন্ট। ওকে, আচ্ছা ওকে। তামরিন, তোমার কি প্রশ্ন নাকি প্রশ্ন করবে কে? শোনা যাচ্ছে না স্যার, আমি শোনা যাচ্ছে না, শুনতে অসুবিধা হচ্ছে। তামরিন আবার বলো। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার, আমার কোশ্চেনটা না, কোশ্চেনটা শুনতে পাই। কোশ্চেনটা কাজ করো, তুমি লিখে পাঠাও, তুমি লিখে পাঠাও। ব্যাপারটা বললেন যে আর্টিফিশিয়াল। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। তামরিন, তুমি তোমার কোশ্চেনটা লিখে পাঠাও। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিলোসফি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিলোসফির মধ্যে পার্থক্য হলো, ফিলোসফি হচ্ছে যে সকল জ্ঞানের, ওটা তো জানি স্যার, মা বলো বাপ বলো যাই বলো, আর এটার একটা ধরন, এটার ধরন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমরা যে জ্ঞানের কথা বলি, মানুষের জ্ঞান, সেরকম জ্ঞান কি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব? যেমন তোমরা এথিক্স পড়ছো, এথিক্সের সাথে সাথে তোমরা প্র্যাকটিক্যাল এথিক্স পড়ছো না? জি স্যার। তেমনি তোমরা যে এপিস্টেমোলজি পড়ছো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এপিস্টেমোলজি বলতে পারো ইন এ সেন্স। তামরিন, তোমার প্রশ্নটা লিখছো? আর কারো প্রশ্ন আছে? আমরা কি শেষ করব? স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর ফিলসফি, এগুলোর সাথে কি কনটেক্সট রেলেভেন্ট? অফ কোর্স রিলেভেন্ট, অফ কোর্স। তো এখানে মানে কনটেক্সটের মানে কোনো কথা হয় না, তো আমি বুঝতেছি না মানে কেমনে রেলেভেন্ট। রাইট রাইট, হ্যাঁ। আমরা তো আসলে মানে যতগুলো কথা আমরা ধরো, তোমার প্রশ্নটা পেয়েছি, আমি বলছি, তামরিনের প্রশ্নটা পেয়েছি। আচ্ছা, তুমি রেগুলার ক্লাসে, জিসপা রেগুলার ক্লাসে হয়তো রেগুলার ছিল না আমার যতটুকু মনে পড়ে, কিন্তু রেগুলার ক্লাসে আমরা একটা ছোট্ট বিষয় 1 পৃষ্ঠার উপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করেছি। যারা ক্লাসগুলো করেছে তাদের মনে থাকতে পারে। হ্যাঁ, তো এখানে ডিটেল সব বিষয়গুলো আসছে না এই জন্যই যে, কারণ আমাদের কাছে কোনো টেক্সট বই নেই, আমিও তো কোনো বই লিখি নেই, আর আমি এগুলো কম্পিউটার সায়েন্সের বই থেকে কালেক্ট করেছি। আর কম্পিউটার সায়েন্সের বই থেকে কালেক্ট করেছি এই জন্য যে আমি এগুলো বানায় বানায় বলতেছি বলে অনেকে মনে করতে পারে আমি যেহেতু খুব রেডিক্যাল কথাবার্তা বলি, সেটা আমার একটা ডিফেন্স হিসেবে আমি করেছি। এবং এই কন্টেন্ট যেটা আমি ইয়ে করি, এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে এটা তোমাদেরকে আমি দিয়েছি, এইটার আমি কপি আমি কম্পিউটার সায়েন্সের টিচারদেরকেও দিয়েছি, আমাদের ডিপার্টমেন্টের টিচারদেরকেও দিয়েছি, হ্যাঁ সবাইকে দিয়েছি। আমি সবসময় ভাবি, প্রত্যেক বছরে ওয়াদা করে যে একটা বই লিখবো, তখন এই কনটেক্সটের বিষয় বা আরো যেসব বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরবো। কনটেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে আমরা যখন বলি যে আর্টস ফ্যাকাল্টি উত্তরে পাহাড় আছে, তো উত্তর বলতে আমি কি বুঝাচ্ছি সেটা এই কনটেক্সটটা যদি ক্লিয়ার না থাকে, আমরা কোন দিকে বসে যে ক্লিয়ার না থাকে, তাহলে আনসারগুলো কখনোই কারেক্ট হয়েছে অথবা ইনকারেক্ট হয়েছে সেটা আমরা বলতে পারবো না। সেজন্য ওয়েস্টার্ন ফিলসফিতে কনটেক্সচুয়ালিজম একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এগুলো পড়ানো হয় না। আমাদের ডিপার্টমেন্টে কিভাবে কি পড়ানো হয় না হয় তোমরা স্টুডেন্টরা ভালো জানো। আমার দৃষ্টিতে আসলে আমরা যা কিছু পড়াই এগুলো যদি আমরা হোলিস্টিক্যালি বিবেচনা করতাম, ওই যে আমাদের রোকন যে একটা সহজ সরল প্রশ্ন করছে যে ফিলসফির সাথে এটা কি সম্পর্ক, সেগুলো নিয়ে যদি আমরা বিবেচনা করতাম তাহলে হয়তো আমাদের অনেক কোর্সগুলো বাদ যেত এবং অনেক কোর্সগুলো ইনক্লুডেড হতো আর কি। যাই হোক, সেগুলো নিয়ে এখানে আর বলছি না। আর ইয়ের কোয়েশ্চেনটা, হাউ টু রিলেট লার্জ ইকোনমিক্স অ্যান্ড স্মল ইকোনমিক্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে
লার্জ ইকোনমিক্স একটা মানে যেটা ম্যাক্রো ইকোনমিক্স বলে, সেখানে ডিসিশন থিওরিটা গুরুত্বপূর্ণ, আমরা অপটিমাল ডিসিশন নেই। আর যখন আমরা স্মল ইকোনমিক্সের কথায় আসি তখন আমরা গেম থিওরি অনুসারে সিদ্ধান্ত নেই। যেমন মনে করো ফুটবল খেলার মধ্যে 11 জন 22 জন প্লেয়ার, 22 জন প্লেয়ারের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার বাদ বাকি 21 জন প্লেয়ারের অবস্থানের বিবেচনায় নিজের সিদ্ধান্তটা গ্রহণ করে, এটা বলে গেম থিওরি। এবং গেম থিওরির উপর একটা খুব সুন্দর সিনেমা আছে, তোমরা দেখতে পারো, বিউটিফুল মাইন্ড, জন ন্যাশ এটার উপর কাজ করেছেন। তো এখন এই ইকোনমিক্সে এই যে ডিসিশন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন আমি তাকে ইন্টেলিজেন্ট বলবো, নলেজেবল বলবো, তখন তার তো ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি লাগবে। তো ডিসিশন সে কিভাবে নিবে? সে কি মানে গেম থিওরি অনুসারে নিবে, সে কি অপটিমাল ডিসিশন নিবে, সে কি রেশনাল ডিসিশন নিবে? এখন রেশনাল ডিসিশন নিতে গিয়ে তো সে সবাইকে মারে ফেলবে সামটাইমস। তো সো আমরা পরবর্তী কোনো এক সময় আলোচনা করব মানুষ 3 ধরনের ডিসিশন নেয়, লজিক্যাল ডিসিশন, অপটিমাল ডিসিশন, স্যাটিসফাইং ডিসিশন। সেটা নিয়ে পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। যদিও আমরা একটা কন্টেন্ট দিয়েছি, কিন্তু আমরা আলোচনা করব অনেক বেশি ফ্রিলি। আজকে সময় অলরেডি 5 মিনিট বেশি হয়ে গেছে। নেক্সট ক্লাস হচ্ছে আজকে বুধবার, রবিবার, তাই তো অন্তরা? হ্যাঁ, তোমরা আমি ক্লাস শুরুর 10 মিনিট আগে আমি কিন্তু অ্যাটলিস্ট মানে লগ ইন করে ফেলবো, ওপেন করে ফেলবো, তোমরা এর মধ্যে চলে আসবা, আমরা যাতে একটা পাংচুয়ালিটি মেনটেন করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।